আসসালামু আলাইকুম। মেহেদী হাসান খান সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। আর শুরুতে উপস্থাপন করছি সংবাদ শিরোনাম। করোনা রোগী শনাক্ত, মৃত্যু সবই বেড়েছে। সীমান্তে ভারতীয় ভ্যারিয়েন্ট বিস্তারে জনমনে আতঙ্ক, কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার পরামর্শ বিশেষজ্ঞদের। সবাই বলে টিকা দেবে, কিন্তু কবে দেবে বলে না, মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর। রোববার চীনের 6 লাখ পাওয়া যাবে, যুক্তরাষ্ট্র থেকেও পাবার আশাবাদ। করোনা সংক্রমণ বাড়ায় 163 ইউপি ও 9 পৌরসভার নির্বাচন স্থগিত। 14 নয় 28 জুলাই হবে ঢাকা, সিলেট ও কুমিল্লায় উপনির্বাচনের ভোট গ্রহণ। ধর্মের নামে জঙ্গিবাদ প্রতিহত করতে আলেম ওলামা, ধর্মপ্রাণ মুসলমান ও অভিভাবকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। 50টি মডেল মসজিদের উদ্বোধন। বলছিলাম সংবাদ শিরোনামগুলো, এবারে পুরো খবর। আর শুরুতেই করোনা ভাইরাস প্রসঙ্গ। দেশে আগের 24 ঘন্টার তুলনায় করোনা সংক্রমণ শনাক্ত রোগীর সংখ্যা, শনাক্তের হার ও মৃত্যু সবই বেড়েছে। বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় 2576 জনের নতুন রোগী শনাক্ত হয়েছে। এ সময় মৃত্যু হয়েছে 40 জনের। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আগের 24 ঘন্টায় শনাক্ত রোগীর সংখ্যা ছিল 2537 জন, আর করোনায় মৃত্যু হয় 36 জনের। এই নিয়ে দেশে এ পর্যন্ত করোনায় শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 8,20,385 জন এবং মোট মৃত্যু হয়েছে 12,989 জনের। শেষ 24 ঘন্টায় 19,447 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে 13.25%। আগের দিন এই হার ছিল 12.33%। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আরও 12 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে 7 জন করোনা পজিটিভ ছিলেন। অপর 5 জন নমুনা পরীক্ষার আগেই মারা গেছেন। হাসপাতালের উপপরিচালক ডাক্তার সাইফুল ফেরদৌস এই তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, গত 24 ঘন্টায় মারা যাওয়া 12 জনের মধ্যে রাজশাহীর 9 জন ও চাঁপাইনবাবগঞ্জের 3 জন রয়েছেন। এছাড়া গত 24 ঘন্টায় হাসপাতালে করোনা ওয়ার্ডে নতুন করে 42 জন ভর্তি হয়েছে। এই নিয়ে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন 290 জন। এদিকে বুধবার হাসপাতালের 2টি পিসিআর ল্যাবে 404 জনের নমুনা পরীক্ষায় 169 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 41.83%। এদিকে সীমান্তের জেলাগুলোতে ভারতীয় ভ্যারিয়েন্ট ডেল্টার সংক্রমণ বাড়ায় করোনার বিস্তার নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সারা দেশে। আক্রান্ত হলে উদ্বেগ বাড়ছে জনমনে। নতুন শনাক্ত রোগী স্বজনরা রয়েছেন সংশয়ে। এদিকে রাজধানী হাসপাতালে বেশ কিছুদিন তেমন চাপ না থাকলেও নতুন করে বাড়ছে করোনা রোগী। সংক্রমণ বাড়লেও আতঙ্কিত না হয়ে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আরও তথ্য এস এম আরিফের। দেশে ভারতীয় ডেল্টা ভেরিয়েন্ট শনাক্ত হওয়ার পর থেকেই সীমান্ত এলাকায় দ্রুত সংক্রমণ বাড়ছে, সেই সাথে বাড়ছে মৃত্যুর হারও। সীমান্তের কোনো কোনো জেলায় সংক্রমণের হার 60%। লকডাউন ও বিধিনিষেধ আরোপ করে প্রশাসন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও কিছুতেই সংক্রমণের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আসছে না। রাজধানী ঢাকায় করোনা সংক্রমণের হার 10%-এর নিচে থাকলেও হাসপাতালে আগের থেকে বাড়ছে রোগীর সংখ্যা। স্বজনদের মাঝে বিরাজ করছে ভারতীয় ডেল্টা ভেরিয়েন্টের ভয়। কিছুদিন যাবৎ জ্বর, 100-র উপরে জ্বর। এখন 2 দিন যাবৎ আবার শ্বাসকষ্টের একটু সমস্যা হইতে আসছে। সেই জন্য তো আমরা অনেক উদ্বেগ যে কখন কি হয়ে যায়। ওই ধরনের ভাইরাস হলে তো আমাদের মতো দেশ কন্ট্রোল করা, বা ভারতীয় তো ট্রিটমেন্ট অনেক উন্নত, তারপরে তারা তো ক্লান্ত হয়ে গেছে। করোনাটা এখন ছড়াইতেছে ভারতের ওইখান থেকে, দেখতেছি টিভিতে। অবশ্যই তো এগুলো ভয়, এই যে এখন একজন ভুগতেছে, অনেক ভয় লাগতেছে। মানে এগুলো কোনোদিন দেখি নেই, এই যে আল্লাহ দেখাইলো। সংক্রমণ ও শনাক্তের হার বৃদ্ধির আশঙ্কা থাকলেও ভয় পাওয়ার কারণ নেই বলে মনে করেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক। আশঙ্কা আছে, আমাদের অভিজ্ঞতা হয়েছে, আমরা সে ব্যাপারে প্রস্তুতি নিয়ে আছি আর কি। কাজেই অযথা আশঙ্কায় থেকে তো লাভ নাই, আমাদের তো কাজ করতে হবে এবং আমরা সেই লক্ষ্যে কাজ করছি, আমরা প্রস্তুত আছি। সীমান্তে লকডাউন কঠোর বাস্তবায়নের পাশাপাশি সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন ডাক্তার মুহাম্মদ নুরুল ইসলাম। যে ভেরিয়েন্ট যেখানেই আসুক, আমরা যদি স্বাস্থ্যবিধি মেনে চলতে পারি তাহলে আমাদের অধিকাংশ ক্ষেত্রেই প্রোটেকশনটা চলে আসবে। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলীয় কয়েকটি সীমান্তবর্তী জেলায় চলছে লকডাউন। এসব এলাকার মানুষদের বিধিনিষেধ মানাতে মাঠে রয়েছে প্রশাসন, তবুও নানা অজুহাতে বের হচ্ছে মানুষ। গণপরিবহন বন্ধ থাকলেও ছোট ছোট বাহনে অনেকটা গাদাগাদি করেই চলাচল করছেন অনেকে। এইসব বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে ব্যবস্থা। প্রতিনিধির তথ্যচিত্রে নূর মোহাম্মদের প্রতিবেদন। করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী গতি নিয়ন্ত্রণে সাতক্ষীরায় সপ্তাহব্যাপী চলছে লকডাউন। ষষ্ঠ দিনে শহরের মোড়ে মোড়ে ব্যারিকেড দিয়ে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। বাঁশ ও চেয়ার টেবিল ফেলে যানবাহন ও বিনা কারণে চলাচল বন্ধে চালানো হচ্ছে তৎপরতা। বন্ধ করে দেয়া হয়েছে খুলনা ও যশোর থেকে সাতক্ষীরায় প্রবেশের পথ। 9টা থেকে 12টা পর্যন্ত যে মানুষের বাজার করার, মুদি মালামাল কেনার যে অনুমতি রয়েছে সেই সময়টুকু বাদ দিয়ে বাকি সময়টা আমরা কঠোরভাবেই ব্যবস্থা নিচ্ছি। নাটোরের দুটি পৌরসভায় চলছে সর্বাত্মক লকডাউন। দ্বিতীয় দিনে কাঁচা পণ্য, ঔষধ ও মুদি দোকান ছাড়া সব ধরনের দোকানপাট বন্ধ রয়েছে। সীমান্তবর্তী জেলা কুষ্টিয়ায় আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে করোনার সংক্রমণ। 24 ঘন্টায় 221 জনের নমুনা পরীক্ষায় নতুন করে 73 জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া গেছে। চলতি বছরে এটি সর্বোচ্চ। শনাক্তের হার 36%। এদিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও চুয়াডাঙ্গায়ও চলছে বিধিনিষেধ। নূর মোহাম্মদ, মাই টিভি। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, আমরা অনেক দেশের কাছে করোনার টিকা চেয়েছি, সবাই বলে টিকা দেবে, তবে কবে দেবে সেটা বলে না। চীনের সাথে বাংলাদেশের ভালো সম্পর্কের কথা জানিয়ে তিনি বলেন, দেশটির উপহারের আরও 6 লাখ টিকা আগামী 13ই জুন পাওয়া যাবে। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত এক অনুষ্ঠানের যুক্তরাষ্ট্রের কাছ থেকেও টিকা পাবার আশাবাদ ব্যক্ত করেন ডক্টর মোমেন। রিপোর্ট শিলুরুজার। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ফিলিস্তিনকে উপহার হিসেবে বাংলাদেশের দেয়া ঔষধ সামগ্রী হস্তান্তর উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের অকুণ্ঠ সমর্থনে কৃতজ্ঞতা জানান রাষ্ট্রদূত ইউসুফে রামাদান। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যতদিন স্বাধীন সার্বভৌমত্ব ফিলিস্তিনে প্রতিষ্ঠিত না হবে ততদিন ইসরায়েলকে সমর্থন দেবে না বাংলাদেশ। প্যালেস্টাইন আমাদের বড় বন্ধু এবং আমরা বিশ্বাস করি যতদিন স্বাধীন সার্বভৌম প্যালেস্টাইন প্রতিষ্ঠিত না হবে আমরা ততদিন তাদের সাথে আছি এবং আমরা তাদের অকুপেশন আর্মিকে আমরা কখনো গ্রহণ করব না। আমরা এখনো ওদের স্বীকৃতি দেইনি। করোনার টিকা নিয়েও কথা বলেন তিনি। জানান, খুব শীঘ্রই বিদেশি কোম্পানির সহায়তায় দেশে যৌথভাবে করোনার টিকা উৎপাদন হবে। আমরা এবারে চেষ্টা করতেছি এই যে ভ্যাকসিনটা, কোভিড ভ্যাকসিন, দেশে যাতে আমরা কো-প্রোডাকশন করতে পারি। আমাদের আলোচনা মোটামুটিভাবে সোফার প্রিটি পজিটিভ। আমরা আশা করি যে আমরা খুব শীঘ্রই এটা অ্যানাউন্সমেন্টও করতে পারব। যুক্তরাষ্ট্রের থেকেও করোনার টিকা পাওয়া যাবে বলে আশাবাদ জানান ডক্টর এ কে আব্দুল মোমেন। আমেরিকানরা বাংলাদেশকে তাদের রাডার স্কেলে রাখে নাই, কারণ হচ্ছে বাংলাদেশে মৃত্যুর পরিমাণ খুব কম। তারা সেই সমস্ত দেশে তাদের এই প্রথম 60 মিলিয়ন, পরে আরও 80 মিলিয়ন ভ্যাকসিন দিবে সেই সমস্ত দেশে যেখানে ফ্যাটালিটি ইজ ভেরি হাই, যেখানে কোভিড ইজ এ ক্রাইসিস। শিউলি রোজা, মাই টিভি, ঢাকা। করোনার সংক্রমণ বাড়ায় খুলনা বিভাগের সব ইউনিয়ন পরিষদ সহ 163টি ইউনিয়ন পরিষদ ও 9টি পৌরসভা নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। উপনির্বাচনের প্রস্তুতি সভা শেষে সিদ্ধান্তের কথা জানান নির্বাচন কমিশন সচিব হুমায়ুন কবির। তিনি জানান, জাতীয় সংসদের লক্ষ্মীপুর 2 আসনের উপনির্বাচন ছাড়া পিছিয়েছে ঢাকা 14, সিলেট 3 ও কুমিল্লা 5 আসনের উপনির্বাচনে ভোটের দিন। এই 3 আসনে 14 জুলাইয়ের পরিবর্তে 28 জুলাই ভোট গ্রহণ করা হবে। আরও জানাচ্ছেন রাকিব হাসান। করোনার সংক্রমণ কিছুটা কমে আসায় 2 জুন 4টি সংসদীয় শূন্য আসনের উপনির্বাচন এবং দেশের বিভিন্ন ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। লক্ষ্মীপুর 2। তবে আবারও করোনার ঊর্ধ্বমুখীর কারণে IEEDCR এর তথ্য বিশ্লেষণ করে তফসিল পুনর্গঠনের সিদ্ধান্ত নেয় ইসি। নির্বাচন কমিশন সচিব জানান, কমিশন বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী লক্ষ্মীপুর 2 আসনের উপনির্বাচনের তারিখ অপরিবর্তিত থাকলেও পিছিয়েছে ঢাকা 14, সিলেট 3 ও কুমিল্লা 5 আসনের ভোটের দিন।
জাতীয় সংসদের যে উপনির্বাচন লক্ষ্মীপুর 2 21 জুন তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা, সেটি 21 জুনেই অনুষ্ঠিত হবে। সিলেট 3, ঢাকা 14 এবং কুমিল্লা 5 শূন্য আসনের যে উপনির্বাচন, যেটি 14 জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেই ভোট গ্রহণের তারিখটি 28 জুলাইতে হবে এবং অন্যান্য তফসিলের অন্যান্য তারিখ নির্ধারিত থাকবে। করোনার উচ্চ ঝুঁকি সম্পন্ন এলাকা হওয়ায় স্থগিত করা হয়েছে খুলনা বিভাগের সব সহ নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজারের 163টি ইউনিয়ন পরিষদ ও 4টি পৌরসভার নির্বাচন। জেলাগুলোকে উচ্চ আক্রান্ত হিসাবে IEDCR চিহ্নিত করেছেন, সেগুলো হলো যেমন চট্টগ্রাম, নোয়াখালী, রাজশাহী, কক্সবাজার, খুলনা, চাঁপাইনবাবগঞ্জ, সিলেট, সাতক্ষীরা, যশোর, দিনাজপুর, কুষ্টিয়া, ফরিদপুর, মৌলভীবাজার, বাগেরহাট, ফেনী, গোপালগঞ্জ, মেহেরপুর। এই সকল জেলাতে যে সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন হওয়ার কথা ছিল 21 জুনে, সেগুলো স্থগিত করা হয়েছে। নির্বাচনের কারণে করোনার সংক্রমণ বৃদ্ধির শঙ্কা রয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব এড়িয়ে যান সচিব হুমায়ুন কবির। এই বিষয়টি ইলেকশন কমিশনের এটা লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রি ব্যবস্থা নেবেন, কাকে দায়িত্ব দেবেন। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। ধর্মের নামে জঙ্গিবাদ প্রতিহত করতে আলেম ওলামা, ধর্মপ্রাণ মুসলমান ও অভিভাবকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন জেলা উপজেলায় 50টি মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি আহ্বান জানান। ধর্মের অপব্যাখ্যার কারণে যুব সমাজ যেন বিপদগামী না হয় সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান শেখ হাসিনা। রিপোর্ট প্যাট্রিক ডি কস্তার। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে দেশের প্রতিটি জেলা, সারা দেশে নির্মাণাধীন 560টি মডেল মসজিদের মধ্যে কাজ সমাপ্ত হওয়া 50টি মডেল মসজিদ ও ইসলামিক কালচারাল সেন্টারের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 50টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন ঘোষণা করছি। এ সময় প্রধানমন্ত্রী ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং ধর্মীয় অনুশাসনে নেয়া সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন, জানান সরকারের পরিকল্পনার কথা। হিফজখানা, হজ যাত্রী এবং ইমামদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র, মুসল্লিদের জ্ঞান আহরণের জন্য মসজিদে পাঠাগার থাকবে, অর্থাৎ লাইব্রেরি, ইসলামিক লাইব্রেরি থাকবে, ইসলামিক চর্চা এবং সাংস্কৃতিক কেন্দ্র, সেখানেও ট্রেনিংয়ের ব্যবস্থা এবং সব ধরনের সুযোগ সুবিধা থাকবে। আর ইসলামিক ফাউন্ডেশনের জেলা উপজেলা পর্যায়ের অফিস, কনফারেন্স হল, গবেষণা কক্ষ, প্রতিবন্ধী কর্নার, হজ যাত্রীদের প্রাক নিবন্ধন এবং দেশি বিদেশি পর্যটকরা আসলে তারা যেন এখানে থাকতে পারে, কারণ পৃথিবীর বিভিন্ন দেশের অনেক মুসল্লিরা আসবেন, তাদের থাকার ব্যবস্থাটাও এখানে আমরা রেখেছি। তাদের আতিথেয়তা করা এটাও আমাদের পবিত্র দায়িত্ব, সেদিকে লক্ষ্য রেখেই আমরা এটা কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রী বলেন, কিছু মানুষ ইসলামের লেবাসে ধর্মকে কলুষিত করছে। ইসলাম ধর্ম হচ্ছে সব থেকে বড়, আমি বলবো শান্তির ধর্ম, সব থেকে বড় ধর্ম, যে ধর্ম মানুষের অধিকার দেয়, মানুষকে মানুষ হিসেবে নিজেকে তৈরি করবার শিক্ষা দেয়। সেই শিক্ষাটাই সবাই নেবে, এটাই আমরা চাই। আমাদের প্রজন্মের পর প্রজন্ম সেভাবে তৈরি হবেন, সেটাই আমাদের লক্ষ্য। যা আমাদের ধর্মীয় দৃষ্টিতে, যেমন বাল্যবিবাহ, যৌতুক, নারীর প্রতি সহিংসতা, মাদক আজকে আমাদের সমাজকে একেবারে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। এই মাদকের হাত থেকে যেন মানুষ মুক্ত হতে পারে, তার জন্য সকলকে আরো সচেতন হতে হবে। ভার্চুয়াল এই উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে ধর্ম প্রতিমন্ত্রী এবং দেশের 3টি অঞ্চল থেকে স্থানীয় সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা ও মুসল্লিরা সংযুক্ত ছিলেন। প্যাট্রিক ডি কস্তা, মাইটিভি, ঢাকা। বিএনপিকে মুখোশের আড়ালে বহুরূপী দানব বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, গণতন্ত্রের বুলি মুখে নিয়ে সাম্প্রদায়িক অপশক্তি লালন পালন করে দলটি, আর গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার উৎখাত করা হবে। বিএনপির এমন হুমকিরও সমালোচনা করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সাইদুর রহমান আবিরের প্রতিবেদন। সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিং করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় বিএনপির সমালোচনা করেন তিনি।
গণতন্ত্রের বুলে মুখে নিয়ে তারা সাম্প্রদায়িক অপশক্তি লালন পালনকারী, যাদের ক্ষমতা লিপসার কাছে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ভুলুণ্ঠিত হয়, যারা জনগণের কাছে যাওয়ার নৈতিক মনোবল হারিয়ে বিদেশি শক্তির দ্বারে দ্বারে ধন্ডা দেয়, তারা আওয়ামী লীগের ক্ষতি সাধনের জন্য দেশ জাতির যে কোনো ক্ষতি করতেও প্রস্তুত। এদিকে সচিবালয়ে নাটক ও চলচ্চিত্র শিল্পীদের সাথে বৈঠক করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বৈঠক শেষে রাজনীতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। সরকার উৎখাত বিষয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যের সমালোচনা করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে তো ভদ্রলোক বলেই জানতাম, তো তিনি কেন হঠাৎ করে এইভাবে নাম বিকৃত করে বলা শুরু করলেন বুঝতে পারছি না। সম্ভবত তারা তো তাদের রাজনীতি নিয়ে প্রচণ্ড হতাশ, সে হতাশা থেকে এখন কখন কি বলে বসছে খেই হারিয়ে ফেলেছে। কিন্তু এই 12 বছর ধরে হুমকি দিতে দিতে দেখা যাচ্ছে যারা হুমকি দিচ্ছে তারা ছোট হয়ে আসছে, তাদের আঙিনাটা ক্রমাগত ছোট হয়ে যাচ্ছে। এটি হচ্ছে তাদের জন্য দুঃখজনক। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। নতুন প্রজন্মকে বিভ্রান্তি করতে জিয়াউর রহমান সম্পর্কে আওয়ামী লীগ মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন, জিয়ার বহুদলীয় গঠনতন্ত্রের কারণে আওয়ামী লীগের পুনর্জন্ম হয়েছিল, কিন্তু বর্তমানে তারা গণতন্ত্র ধ্বংস করতে চাইছে। এ সময় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে নির্বাচন দেওয়ার দাবিও জানান মির্জা ফখরুল। লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বিকেলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ওয়াহিদা সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নিয়োগ দেওয়া হয়। এই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে আগামী 24 জুন বিকেল থেকে বাংলাদেশ সেনাবাহিনীতে জেনারেল পদে পদোন্নতি প্রদানপূর্বক প্রতিরক্ষা বাহিনীগুলোর প্রধানদের নিয়োগ, বেতন ভাতা এবং অন্যান্য সুবিধা আইন 2018 অনুযায়ী 3 বছরের জন্য সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হলো। তিনি বর্তমান সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদের স্থলাভিষিক্ত হবেন। মশা উৎপত্তির পরিবেশ সৃষ্টি করে রাজধানীর মিরপুর 14 নম্বর একটি গার্মেন্টসের 3 মালিককে 20,000 করে মোট 60,000 টাকা জরিমানা করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পার্সিয়া সুলতানা প্রিয়াঙ্কা। উত্তর সিটি কর্পোরেশনের চিরুনি অভিযানের অংশ হিসেবে আজ 40টি স্থানে অভিযান পরিচালনা করা হয় বলেও জানান তিনি। আমাদের মশককর্মীরা তাদেরকে যদিও বলেছেন, সতর্ক করেছেন, কিন্তু তাদের পরিস্থিতি উন্নতি হয় নাই। এবং আজকে আমরা এটা ভিজিটে এসে আমাদের যে পরিস্থিতি দেখলাম, তাতে আমরা 3 মালিক পক্ষকে আলাদাভাবে 20,000 করে 60,000 টাকা জরিমানা করেছি এবং অনাদায়ে তাদের জেল হতে পারে সেরকম নির্দেশনা দিয়েছি। আর বাকি স্থাপনাগুলো যথেষ্ট উন্নতি পাওয়া গেছে এবং তাদেরকে কোনো জরিমানার আওতায় আমাদের আনতে হয়নি। বিপিএন ব্যবহার করে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে প্রতারণা অর্থ পাচারের অভিযোগে সিলেটের গোয়াইঘাট থেকে 2 জনকে গ্রেপ্তার করেছে সিআইডি। দুপুরে বিষয় সংবাদ সম্মেলনে জানানো হয়, অভিযুক্তরা অনলাইন প্ল্যাটফর্ম স্ট্রিমকার ব্যবহার করে তরুণ তরুণীদের আড্ডার লোভ থেকে অনলাইন জুয়ার ফাঁদে ফেলত। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে আরও অনেকের সংশ্লিষ্টতা পাওয়া গেছে এবং তাদের অ্যাকাউন্টে 1 বছরে প্রায় 30 কোটি টাকারও বেশি লেনদেনের তথ্য মিলেছে বলে জানায় সিআইডি। বাইরে যদি আরও কোনো আসামি কোনোভাবে সংশ্লিষ্ট থাকেন বা আমরা মনে করি যে আরেকটি মামলা করার প্রয়োজন আছে, সেক্ষেত্রে অবশ্যই আমরা মামলা করব। মামলা করার ক্ষেত্রে আমাদের কোনো বাধ্যবাধকতা নাই যে মামলা করা যাবে না, অবশ্যই আমরা মামলা সেক্ষেত্রে করতে পারব। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ক্যাসিনো কাণ্ডের অন্যতম হোতা এনামুল হক এডো রূপন ভূঁইয়ার বিরুদ্ধে মামলার চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুপুরে সংস্থার প্রধান কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে দুদক সচিব ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার গণমাধ্যমকে এই তথ্য জানান। দুদক সচিব বলেন, আসামি মোহাম্মদ এনামুল হক এনুর বিরুদ্ধে 47,36,91,678 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে রূপন ভূঁইয়ার বিরুদ্ধে 37,57,987 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে চার্জশিটে। চার্জশিটের জন্য কমিশনের কাছে প্লেস করেছে অনুমোদনের জন্য। কমিশন একজনের বিরুদ্ধে আপনার এনামুল হকের বিরুদ্ধে 47,36,00,000 প্লাস টাকার
অবৈধ সম্পদ পেয়েছে এবং রূপমের কাছে 37,57,00,000 টাকা প্লাস অবৈধ সম্পদ পাওয়া গেছে। এবার খেলার খবর। ক্রিকেট। ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ টি-20তে হারের বৃত্তে বন্দী হয়ে পড়েছে সাকিব আল হাসানের ঢাকা মোহামেডান। টানা 3 ম্যাচে জয়ের দেখানি ক্লাবটির। মিরপুরে নিজেদের ষষ্ঠ ম্যাচে রূপগঞ্জের কাছে 9 উইকেটে হেরেছে দলটি। তবে জয়ের ধারায় আছে ঢাকা প্রাইম ব্যাংক ও শেখ জামাল। বিকেএসপির 3 নম্বর মাঠে প্রাইম দোলেশ্বরকে 3 রানে হারিয়েছে প্রাইম ব্যাংক। টস জিতে আগে ব্যাট করতে নেমে 7 উইকেট হারিয়ে 151 রান সংগ্রহ করে প্রাইম ব্যাংক। লক্ষ্য তাড়া করতে নেমে 9 উইকেট হারিয়ে 148 রানে থামে প্রাইম দোলেশ্বরের ইনিংস। এদিকে বিকেএসপিতে 4 নম্বর মাঠে পার্টেক্স এসসির বিপক্ষে 6 উইকেটের জয় তুলে নেয় শেখ জামাল ধানমন্ডি ক্লাব। টস হেরে আগে ব্যাট করে 104 রানে অল আউট হয় পার্টেক্স এসসি। জবাবে 4 উইকেট হারিয়ে জয় তুলে নেয় শেখ জামাল। সংবাদের একেবারে শেষ পর্যায়ে আমরা তবে শেষ করব ভিন্ন ধর্মী এক খবরের মধ্য দিয়ে। চোখের সামনে সুন্দর পৃথিবীকে নষ্ট হতে দেখে নিজের প্রতিবাদকে তুলে ধরতে অভিনব পন্থা অবলম্বন করেছেন ব্রিটেনের ভাস্কর্য শিল্পী জোরাস। বাতিল হওয়া মোবাইল, ট্যাব, ল্যাপটপ, কম্পিউটার সহ ইলেকট্রনিক্স বর্জ্য নিয়ে তিলে তিলে গড়েছেন 7 রাষ্ট্রনেতার ভাস্কর্য। এই 7 বিশ্ব নেতাই ব্রিটেনে আসন্ন G7 সম্মেলনে অংশ নিচ্ছেন। ভিন্নধর্মী সে কথাই জানাচ্ছেন মার্জিয়া মান্নান তার প্রতিবেদনে। For the G7. এই বছরের G7 সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাজ্যে। এই সম্মেলনকে সামনে রেখে দেশটির কর্নওয়ালে ইলেকট্রনিক বর্জ্য দিয়ে 7 বিশ্ব নেতার ভাস্কর্য তৈরি করেছেন জোরাস নামে এক ভাস্কর্য। মাউন্ট রাশমোরের আদলে বানানো এই ভাস্কর্যের নামকরণ করা হয়েছে মাউন্ট রিসাইকেল মোর। So there you go. You've got ভাস্কর্যের এই 7 নেতাই এবারের সম্মেলনে অংশ নিচ্ছেন। এরা হলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন, জাপানের প্রধানমন্ত্রী ইয়াশিহিদো সুগা, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ইতালির প্রধানমন্ত্রী মারিও ড্রাগি, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইলেকট্রনিক ডিভাইসগুলো পরিত্যক্ত হওয়ার পর এই বর্জ্যের ক্ষয়ক্ষতি তুলে ধরতেই এই ভাস্কর্য বানানো হয়েছে। ভাস্কর্য বলেন, বিশ্বে ক্রমেই তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতি হচ্ছে, তাই ইলেকট্রনিক জিনিস মেরামতযোগ্য অথবা দীর্ঘদিন টিকে থাকার উপযোগী করেই বানানো উচিত। কেন এগুলোকে আবর্জনার স্তূপে ফেলে দিয়ে দিনের পর দিন দূষণ ছড়ানোর কাজ চলবে? জাতিসংঘের এক রিপোর্ট অনুযায়ী 2019 সালে গোটা বিশ্বে ইলেকট্রনিক বর্জ্য জমেছিল 5,30,00,000 টনেরও বেশি। আর এই বিপুল পরিমাণ বর্জ্য শুধু পরিবেশকেই দূষিত করেনি, অনেক জমির উর্বরা শক্তিকেও নষ্ট করেছে। যেখানে সেখানে আবর্জনার স্তূপ তৈরি করে বায়ু দূষণের কারণ হয়েও দাঁড়িয়েছে। বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী শান্তিশীল রাষ্ট্রনেতাদের গোচরে এই সমস্যা তুলে ধরতেই কর্নওয়ালের ফাঁকা জমিতে বিশাল এই ভাস্কর্য তৈরি করেছেন জোরাস। মার্জিয়া মান্নান, মাই টিভি। ভিন্নধর্মী খবরের মধ্য দিয়ে সংবাদের শেষ পর্যায়ে আমরা তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। করোনা রোগী শনাক্ত, মৃত্যু সবই বেড়েছে। সীমান্তে ভারতীয় ভ্যারিয়েন্ট বিস্তারে জনমনে আতঙ্ক, কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার পরামর্শ বিশেষজ্ঞদের। সবাই বলে টিকা দেবে, কিন্তু কবে দেবে বলে না, মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর। রোববার চীনের 6 লাখ পাওয়া যাবে, যুক্তরাষ্ট্র থেকেও পাবার আশাবাদ। করোনা সংক্রমণ বাড়ায় 163 ইউপি ও 9 পৌরসভা নির্বাচন স্থগিত। 14 নয় 28 জুলাই হবে ঢাকা, সিলেট ও কুমিল্লায় উপনির্বাচনের ভোট গ্রহণ। ধর্মের নামে জঙ্গিবাদ প্রতিহত করতে আলেম ওলামা, ধর্মপ্রাণ মুসলমান অভিভাবকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। 50টি মডেল মসজিদের উদ্বোধন। টিকটক ও উইচ্যাটের উপর ট্রাম্পের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিল যুক্তরাষ্ট্র, নির্বাহী আদেশে বাইডেনের অনুমোদন। এবং ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের টানা 3 ম্যাচের হার, জয়ের ধারা ধরে রেখেছে প্রাইম ব্যাংক ও শেখ জামাল। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা ও twitter/mytv বাংলা। পরবর্তী সংবাদ রাত 9:30 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে মেহেদী হাসান খান। আর দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।